ওয়েলকাম গাইস টু আনাদার ভিডিও। সবের প্রথমে একটা চার্ট দেখি আমরা। এই জায়গা দেখুন, একটা চার্ট সুন্দর হিসাবে উপর গিয়েছে, হাই মেরেছিল এই জায়গা 38,294। ডেটটা নিচে দেখে নেন, January 8, 1990, মানে 1990 জানুয়ারি মাসের 8 তারিখে হাই মেরেছিল 38,294। তারপর যদি আমরা দেখি এই লেভেলটারে ব্রেক করতে 2024-এর জুন মাসের 4 তারিখে ব্রেক করেছিল এই লেভেলটারে, মানে 2024-এর জুন মাসে ব্রেক হয়েছিল। তো যদি আমরা সময়টা দেখি, অলমোস্ট 35 ইয়ার্স পর আগের লেভেলটাকে ক্রস করেছে। এই ইন্ডেক্সটা হলো জাপানের ইন্ডেক্স, জাপানের নিক্কেই 225 ইন্ডেক্স। তো এই জায়গায় জাপানের ইন্ডেক্সটা মানে স্টক মার্কেট 1990-এর সময় যে হাইটা মেরেছিল, সেই হাইটা ব্রেক করতে করতে 35 ইয়ার্স লেগে গেছে, 35 বছর লেগে গেছে। তো হঠাৎ এই বিষয়ে আলোচনার উদ্দেশ্য কি? আমার একজন ভালো বন্ধু, সে আমি ফোন করেছিল আর করে এই বিষয়ে আলোচনা করেছিল যে জাপানের স্টক মার্কেট যে হাইটা মেরেছে 35 বছর লেগেছে সেই স্টক মার্কেটে সেই পুরনো হাইটাকে ব্রেক করতে। তো ভবিষ্যতে যদি এরকম ইন্ডিয়ান মার্কেটেও হয়ে যায়, তো আমি ভেবেছি এই বিষয়ে একটা সুন্দর একটা এক্সপ্লেনেশন ভিডিও বানানো হোক, তাই এই ভিডিওটা রেকর্ড করেছি। তো দেখুন, জাপান 1990-এর সময় একটা হাইলি ডেভেলপড কান্ট্রি ছিল। একটা ডেভেলপড কান্ট্রিতে যা যা ফেসিলিটি হওয়া দরকার, রাস্তাঘাট, ঘর বাড়ি, এমপ্লয়মেন্ট, সব কিছু জাপানে 1990-এর সময় অলরেডি ছিল। তো সেই সময় থেকে যদি আমরা দেখি, তারপরে জাপানের কোম্পানিগুলা কিন্তু আর এক্সট্রা অর্ডিনারি গ্রোথ করতে পারে নাই। কারণ একটা কান্ট্রি যখন নাকি অলরেডি একটা ডেভেলপড হয়ে যায়, ডেভেলপড পর্যায়ে যায়, চরম সীমায় পৌঁছে যায়, তারপরে কিন্তু সেই কান্ট্রির কোম্পানিগুলা আর গ্রোথ করতে পারে না। কারণ সেই কান্ট্রির রাস্তাঘাট, ঘর বাড়ি, বিল্ডিং সবকিছু অলরেডি হয়ে গেছে। এই জন্যেই সেই কান্ট্রির গ্রোথটা কিন্তু থেমে যায়, কোম্পানির গ্রোথটা থেমে যায়। এই কারণেই জাপানের যদি আমরা দেখি ইন্টারেস্ট রেট মাঝে মাঝে আমরা নিউজে পেয়েছিলাম যে নেগেটিভে ছিল। নেগেটিভ থাকার মানে কি? যদি আপনি জাপানের ব্যাংকে টাকা রেখেছেন, তাহলে সেই টাকা রাখার জন্য আপনার ফিস দেওয়া লাগতো, যদি আমি সিম্পল হিসাবে বলি। আর যদি ইন্টারেস্ট রেট প্লাসে থাকে, তাহলে আমরা সেই জায়গাতে একটা ইন্টারেস্ট পাই ব্যাংকে টাকা রাখলে। সিম্পল। তো জাপানের ইন্টারেস্ট রেট অনেক বছর ধরে জিরো ছিল, মাঝে সময় নেগেটিভে চলে যেত। এই কারণেই জাপানে ইনফ্লেশন রেটও জিরো ছিল। আর ইনফ্লেশন রেট জিরো থাকার কারণে কোনো বস্তু বাহানির রেট জাপানে ইনক্রিজ হতো না। যেরকম নাকি আমরা ভারতবর্ষতে যদি দেখি, যে কোনো একটা মেডিসিন 1-2 বছর, 3 বছর, 5 বছর আগে যত টাকা ছিল, সেই জায়গা থেকে আজকের দিনও দেখলে অনেকটাই কিন্তু বেড়ে গেছে। বা আজকের দিনও যে বস্তুটা নাকি ভারতবর্ষতে ধরুন 10 টাকা আছে, হয়তো বা 1, 2, 3, 5 বছর পরে সেই বস্তুটার দাম 15 টাকা হয়ে যাবে। তো ভারতবর্ষতে ইনফ্লেশন আছে, এটাকে ইনফ্লেশন বলা হয়, মানে কি বস্তুর মূল্য বৃদ্ধি। কিন্তু জাপানে ইনফ্লেশন জিরো। সেই জাপানে কোনো বস্তু বাহানির দাম বাড়ছিলই না, কারণ ইন্টারেস্ট রেট জিরো হওয়ার কারণে ইনফ্লেশন রেটও জিরো। এই ইনফ্লেশন রেট জিরো থাকার কারণে বস্তু বাহানির রেটগুলা বাড়ছিল না, আর কোম্পানির কোনো এক্সট্রা গ্রোথ হচ্ছিল না। তো আমরা কি জানি যে অ্যাকচুয়ালি স্টক মার্কেটে আমরা যদি ইনভেস্ট করি, তার মানে একটা কোম্পানির শেয়ার কিনতেছি, কোম্পানির অংশ কিনতেছি। যদি ভবিষ্যতে এই কোম্পানিটা বিজনেস করে উন্নতি করে, তাহলে সেই উন্নতির মালিকটা আমি, আর যদি লোকসান করে সেটারও মালিক আমি। কারণ শেয়ার কিনা মানে ডিরেক্টলি হোক বা ইনডিরেক্টলি হোক, আমি সেই কোম্পানির মালিক হচ্ছি। তো যারা নাকি জাপানের ইন্ডেক্সে বা জাপানের কোম্পানিগুলাতে ইনভেস্ট করেছিল, সেই জায়গাত কোনো এক্সট্রা অর্ডিনারি গ্রোথ আসে নাই সেই কোম্পানিগুলাতে। অনেকগুলা ফ্যাক্টর আছে এই জায়গায়, এই কারণগুলার কারণে জাপানের কোম্পানিগুলার গ্রোথ হয় নাই। মেইন কারণ হলো ইন্টারেস্ট রেট জিরো থাকার কারণে আর ইনফ্লেশন রেট জিরো থাকার কারণে
আরেকটা কারণ হলো জাপান অলরেডি একটা ডেভেলপড কান্ট্রি, আর সেই জায়গায় ভালো একটা অপরচুনিটিস নাই কোম্পানিগুলার কারণে। তো এই জায়গায় অনেক মানুষের প্রশ্ন উঠবে যে আমেরিকা কিভাবে আগে যাচ্ছে, ইউএসএ এত গ্রোথ এত আগে কেন? ইউএসএ তো একটা হাইলি ডেভেলপড কান্ট্রি, তারপরেও ইউএস এর ইন্ডেক্স দেখলে অনেকে উপরে যাচ্ছে, টাইম টু টাইম ভালো রিটার্ন দিচ্ছে কিভাবে? তো দেখুন এই জায়গায় ইউএস কে সাপোর্ট করেছে অনেকগুলা কোম্পানি ইউএস এর। এক্সাম্পল হিসাবে টেসলা, গুগল, ফেসবুক, অ্যামাজন, এরকম আরো অনেক কোম্পানি আছে। এই কোম্পানিগুলাই ইউএস এর ইকোনমিকে সাপোর্ট করেছে, এই জন্যই ইউএস এর ইন্ডেক্স যদি দেখি টাইম টু টাইম উপরে যাচ্ছে, ভালো রিটার্ন দিচ্ছে। এই অ্যামাজন, ফেসবুক, মাইক্রোসফট, টেসলা, এগুলা কোম্পানি ইউএস এর মাঝে, কিন্তু ইউএসএ থেকে তারা পুরা ওয়ার্ল্ডকে সার্ভিস দিচ্ছে। টেসলা কোম্পানি ইউএসএ স্থাপিত হয়েছে, আর ইউএস এর কোম্পানি হয় ইলন মাস্কের, কিন্তু পুরোটা বিশ্ব নিয়ে তারা বিজনেস করতেছে। আরেকদিকে যদি আমরা জাপানকে দেখি, জাপানের কোম্পানিগুলা এরকম এক্সট্রা অর্ডিনারি বিজনেস করতে পারে নাই। আছে কিছুগুলা কোম্পানি আছে, সেগুলা কিন্তু ভালো বিজনেসও করেছে, আর সেই কোম্পানিগুলা কিন্তু ভালো বেড়েছে, রিটার্নও দিয়েছে। যদি আমরা ইন্ডেক্স লেভেলে দেখি তাহলে দেখা যায় যে 1990-এর সময় যেই ইন্ডেক্সটা যত লেভেলে ছিল, সেই লেভেলটা ক্রস করতে বা ব্রেক করতে আজকে 35 বছর পর 2024-এর জুন মাসে ব্রেক করেছিল। তার কারণ হলো এটাই যে ইউএসএ অনেকগুলা কোম্পানি কিন্তু ইউএসএ থেকে পুরো ওয়ার্ল্ডকে সার্ভিস দিচ্ছে, যেরকম নাকি গুগল, ফেসবুক, মাইক্রোসফট, টেসলা, এরকম আরো অনেক কোম্পানি আছে। কিন্তু এরকম ভাবে জাপানের কোম্পানিগুলা কিন্তু জাপানে থেকে অন্য দেশে সার্ভিস দিতে পারেনি। আরেকদিকে জাপান তো অলরেডি ডেভেলপড কান্ট্রি, সেই জায়গায় ভালো একটা অপরচুনিটি ছিল না কোম্পানির জন্য। আর সেই জায়গায় ইন্টারেস্ট রেট জিরো থাকার কারণে, ইনফ্লেশন রেট জিরো থাকার কারণে সেই কোম্পানিগুলার উন্নতি হয় নাই। আরেকটা প্রবলেম হলো জাপানের ইন্ডেক্সটা এত নিচে এত সময় থাকার কারণ হলো এজ প্রবলেম। জাপানের পপুলেশনের অ্যাভারেজ এজ হলো 50-র উপরে। যদি আমরা ভারতবর্ষের অ্যাভারেজ এজ দেখি তাহলে 25 to 30। তো দেখুন একজন 25 to 30 থাকা ইয়ং এজ মানুষের যেগুলা ড্রিম থাকে, কার, বাড়ি, গাড়ি, ভালো কাপড়, ভালো জায়গায় ঘোরাফেরা, তো এরকম কিন্তু একজন মানুষ বয়স হওয়ার পরে কিন্তু তার থাকে না। তো এই জন্যই ভারতবর্ষর যদি দেখি, এই ইয়ং পপুলেশনের এক্সপেন্সেসটা বেশি হয়, আর এটা ডাইরেক্ট বেনিফিট হয় কোম্পানির। কারণ আমরা যদি গাড়ি লই, বাড়ি লই, কাপড় লই, যে কোনো জায়গাতে ঘুরতে যাই, তাহলে যেই খরচাগুলা করব এগুলা কোনো না কোনো কোম্পানির প্রোডাক্ট আমরা কেনার ক্ষেত্রে গিয়ে খরচাগুলা করি, আর এই টাকাটা যায় কোম্পানিতে। তো বেনিফিট হয় লাস্টে, অবশেষে গিয়ে দেখলে বেনিফিট হয় কোম্পানির। তো যদি আমরা জাপানে দেখি, জাপানের অ্যাভারেজ এজ হলো 50-র আশেপাশে। তো সেই জায়গায় বয়স্ক মানুষের এত একটা ডিমান্ড থাকে না, যে অনেক খরচা থাকে না। এই জন্যই কিন্তু কোম্পানিগুলার গ্রোথটা থেমে গেছে জাপানের, এটাও একটা মেইন কারণ। তো এতটুক আলোচনার কারণ কি? কারণ হলো দেখুন, ভারতের মার্কেট কোনোদিনই এত লম্বা সময়ের জন্য নিচে থাকবে না। তার কারণ হলো ভারতের পপুলেশনের অ্যাভারেজ এজ হলো বর্তমান 25 to 30। তো এই এজের পপুলেশনে কিন্তু অনেক ডিমান্ড করে, অনেক খরচা করে, আর এর বেনিফিট ডাইরেক্টলি হবে কোম্পানির। তো কোম্পানিগুলার বেনিফিট হলে কোম্পানি উপরেই যাবে, আর কোম্পানি উপরে গেলে ইন্ডেক্সও উপরে যাবে, স্টক মার্কেটও উপরে যাবে। আরেকটা বিষয় হলো ভারতবর্ষ এখনো কিন্তু ডেভেলপড কান্ট্রি হয় নাই। তো ডেভেলপড কান্ট্রির আশেপাশে যাওয়ার জন্য ভারতবর্ষের মাঝে অনেক কিছু করতে লাগবে, রাস্তাঘাট, ঘর বাড়ি, এমপ্লয়মেন্ট, আরো অনেক কিছু। তো এগুলা বর্তমান স্টার্ট হয়ে গেছে কয়েক বছর ধরে। যদি দেখুন অনেক পরিবর্তন আসছে ভারতবর্ষের মাঝে, সামনের দিকে আরো অনেক পরিবর্তন আসবে। তো এই জন্যই ভারতবর্ষ অনেক অপরচুনিটিস আছে, আর অনেক উপরে যাবে। আর যদি ভারতবর্ষের মার্কেট অনেক লম্বা সময়ের জন্য নিচে যায় বা নিচে থাকে জাপানের মতো, তাহলে ভারতবর্ষের ইনফ্লেশন রেট জিরো হওয়া লাগবে, আর একদিকে ইন্টারেস্ট রেটও জিরো হওয়া লাগবে।
মানে ব্যাংকের থেকে যদি আপনি টাকা নেন সেই জায়গায় কোনো ইন্টারেস্ট নাই, যেটা নাকি বর্তমান সময়ে আমরা লোন নেই ব্যাংকের থেকে, সেই জায়গায় ইন্টারেস্ট নেই ব্যাংকে। যেই দিন নাকি ব্যাংকে ফ্রিতে লোন দিবে আপনাকে, আমাকে বা কোম্পানিকে, আর আরেকদিকে ইনফ্লেশন বলা বস্তু কোনো থাকবে না, যে কোনো বস্তুর দাম কোনো বাড়বে না, এরকম যদি হয়ে যায় ভারতবর্ষতে, তাহলে বলতে পারেন আর স্টক মার্কেটে গ্রোথ হবে না, এক জায়গায় থেমে যাবে, বাকি অনেক বছরের জন্য আটকে যাবে। তো যদি এরকম কোনোদিন হয় ভারতবর্ষতে যে ব্যাংকে লোন দিচ্ছে ফ্রিতে আর কোনো বস্তুর দাম বাড়ছে না, ইনফ্লেশন জিরো হয়ে গেছে, সেই সময় চিন্তা করবেন এরকম। এছাড়া যদি ছোট মোটো ক্র্যাশকে দেখে ভয় পান, তাহলে ইতিহাসের ক্র্যাশ গুলাকে দেখুন, অ্যানালিসিস করুন। 2000 সনে ডটকম বাবল হয়েছিল, সেই ডটকম বাবল মানে কি? 2008-এ লিহম্যান ব্রাদার ক্রাইসিস হয়েছিল, 2016-তে একটা ছোট ক্র্যাশ হয়েছিল ডিমনিটাইজার সময়, তারপর 2020-এ করোনার ক্র্যাশ হয়েছিল। তো এতটুকুই দেখুন, এতটুক দেখার পরে কিন্তু আপনার ক্র্যাশ নিয়ে ভয় কমে যাবে। যে মার্কেটে 10%, 15%, 20% ক্র্যাশ হয়ে গেলে যে ভয় পেয়ে যান, যদি এই ক্র্যাশ গুলাকে অ্যানালিসিস করেন তাহলে কিন্তু এই ভয়টা কমে যাবে। আশা করি এই ভিডিওটা উপকার হবে যদি আপনি স্টক মার্কেটে কাজ করুন। আর যারা নাকি নতুন নতুন মার্কেটে এসেছেন, 1 বছর 2 বছর হয়েছে, বাকি 6 মাস হয়েছে, তার জন্য এই ভিডিওটা অনেক ইনফরমেটিভ ছিল। ধন্যবাদ।